ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে ইকো ক্রিটিসিজম পার্ট 2। এটা ক্লাস নাম্বার 26 হবে সেদিক থেকে। লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের এই ক্লাসে আমরা ইকো ক্রিটিসিজমের পরবর্তী অংশটা নিয়ে আলোচনা করব। আশা করছি ইকো ক্রিটিসিজমের পার্ট 1টা সবাই ফলো করেছো। যদি না করে থাকো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। অবশ্যই ইকো ক্রিটিসিজমের প্রথম অংশটা সবাই দেখে নেবে, তাহলে এই যে দ্বিতীয় অংশটা এটা তোমাদের ক্ষেত্রে বুঝতে যথেষ্ট সুবিধা হবে। কারণ দুটো পার্ট একত্রিত করে না দেখলে তোমরা টোটাল ইকো ক্রিটিসিজম নিয়ে কিন্তু তোমাদের যে কনফিউশন সেটা থেকে যাবে, এবং দুটো পার্ট তোমরা দেখে নিলে ইকো ক্রিটিসিজম নিয়ে আশা করছি আর তোমাদের কারোরই কোনো অসুবিধা থাকবে না। ডাব্লিউবি সেট এবং নেটের প্রিপারেশনের এই সিরিজে আমরা লিটারারি থিওরি এবং ক্রিটিসিজম নিয়ে ক্লাসেস কভার করছি, যেখানে ক্লাস 1 থেকে শুরু করে 24 পর্যন্ত সবাই আশা করছি দেখেছো। এই প্রত্যেকটি ক্লাস আমি একটা সিঙ্গেল প্লেলিস্টে দিয়ে দিচ্ছি, পারলে তোমরা দেখে নিও। তাহলে নেট এবং সেটের অ্যাসপিরেন্টসদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে ক্রিটিসিজম পার্টে অনেকটাই হেল্প হবে। তো দেখো, আজকের ক্লাসে আমরা লিটারারি ক্রিটিসিজম ইকো ক্রিটিসিজমের পার্ট 2তে ইকো ক্রিটিসিজমের কোর থিওরিটিক্যাল আইডিয়াস, ইকো ক্রিটিসিজম রিলেটেড যে অন্যান্য থিওরিগুলো রয়েছে, ইকো ফেমিনিজম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্ত সেই গ্রন্থ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি? কোর থিওরিটিক্যাল আইডিয়াস, মূল সেই সমস্ত থিওরিটিক্যাল যে আইডিয়া বা ধারণাগুলো। ইকো ক্রিটিসিজমে মূলত দুটি প্রধান স্তম্ভ আমরা দেখতে পাই। ইকো ক্রিটিসিজম মূলত বিভিন্ন থিওরিটিক্যাল আইডিয়াজের উপরে নির্ভর করে দাঁড়িয়ে রয়েছে, তাই না? তাদের মধ্যে সবার প্রথমে আসছে নেচার ভার্সেস কালচার। দেখো, প্রকৃতি বনাম সংস্কৃতি, সংস্কৃতি এবং প্রকৃতির মধ্যেকার সম্পর্ক বিশ্লেষণ করাই হচ্ছে এই যে থিওরি এর মূল কাজ। মানুষ কিভাবে তার সমাজ, ধর্ম, ভাষা বা শিল্পের এই সমস্ত কিছুর মাধ্যমে প্রকৃতির ওপরে প্রভাব বিস্তার করে এবং প্রকৃতি কিভাবে মানুষের সেই জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করে, এই যে দুটো দ্বিমুখী সম্পর্ক, কিভাবে মানুষ করছে তার উপরে প্রভাব বিস্তার, কিভাবে প্রকৃতি তাকে নিয়ন্ত্রণ করছে, এই যে দ্বিমুখী সম্পর্ক, এটাই মূলত নেচার এবং কালচার। কিন্তু ইকো ক্রিটিকরা কি করছে? ইকো ক্রিটিকরা এই ধারণাকে সরাসরি প্রত্যাখ্যান করে দিচ্ছে। তারা বলছে যে এভরিথিং ইজ সোশিয়ালি কনস্ট্রাক্টেড, সবকিছুই সামাজিক এবং ভাষাগত ধারণা। অনেক থিওরিস্টরা মনে করছে যে আমরা পৃথিবীকে যা দেখি সেটা আসলে কেবলই আমাদের নাকি একটা ভাষার তৈরি রূপ। কিন্তু ইকো ক্রিটিকরা কি বলছে? অনেক স্কলাররা মনে করছে প্রকৃতিকে আমরা যেভাবে দেখি সেটা আমাদেরই ভাষার একটি নাকি রূপ। কিন্তু ইকো ক্রিটিকরা সে জায়গায় বলছে যে গাছের পাতা যে সবুজ বা সূর্য থেকে আলো আসা কেবল আমাদের এই যে সামাজিক ধারণা, এই ধারণার মধ্যে সেটা পড়ছে না। এটা একটা বাস্তব প্রাকৃতিক সত্য। তাই তারা বিশ্বাস করছে যে মানুষের চিন্তার বাইরেও প্রকৃতির একটা নিজস্ব এবং স্বাধীন অস্তিত্ব রয়েছে। এটা কেবলই যে আমাদের এই যে সোশিয়ালি কনস্ট্রাক্ট, সামাজিকভাবে আমাদের এই যে স্ট্রাকচার, আমাদের যে ভাষাগত সবকিছুর ওপরে ভিত্তি করে যে তৈরি হয় সবকিছু, সোশিয়ালি কনস্ট্রাক্ট, সামাজিকভাবে এগুলো তৈরি, তা কিন্তু নয়। সোসাইটিতে নেচারের একটা আলাদা অস্তিত্ব রয়েছে, তার স্বাধীন একটা সত্তা রয়েছে। তাই ইকো ক্রিটিকরা সবসময় কিন্তু এই ধারণাটাকে রিজেক্ট করে যে এভরিথিং ইজ নাকি সোশিয়ালি কনস্ট্রাক্টেড। আর আমরা কি দেখতে পাবো কোর থিওরিটিক্যাল আইডিয়াজের মধ্যে? রিয়েলিটি অফ নেচার, প্রকৃতির বাস্তবতা। ইকো ক্রিটিসিজমের সব থেকে বড় জায়গা হচ্ছে এটা। এর কেন্দ্রবিন্দু হিসেবে আমরা 3টে মূল বিন্দু দেখতে পাই। যেমন, নেচার এক্সিস্টস ইন্ডিপেন্ডেন্টলি, প্রকৃতি স্বাধীনভাবে বিদ্যমান। মানুষ এই পৃথিবীতে থাকুক বা না থাকুক, প্রকৃতি কিন্তু ছিল, আছে, থাকবে। পাহাড়, নদী, সমুদ্র মানুষের বর্ণনার উপরে ভিত্তি করে টিকে নেই কিন্তু। অর্থাৎ প্রকৃতি মানুষের তৈরি কোনো শিল্প বা কল্পনা নয়, এটা একটা বাস্তব সত্য, সেটাকে মানতে হবে। নট জাস্ট আ লিঙ্গুইস্টিক কনসেপ্ট, এটা যে কেবল ভাষাগত ধারণা তা কিন্তু নয়। কোনো কবি যদি কবিতা একটা নদীকে রক্ত বলে, তবে সেটা সাহিত্যের একটা প্রতীক হতে পারে, কিন্তু বাস্তবে নদীটি জল দিয়েই কিন্তু প্রবাহিত হচ্ছে, রক্ত দিয়ে নয়। তো ইকো ক্রিটিসিজম কি করছে? সাহিত্যের আড়ালে থাকা সেই বাস্তব জগৎটাকেই কিন্তু খুঁজে বের করার চেষ্টা করছে। আর কি না, হিউম্যান এফেক্টস অ্যান্ড কেয়ার অ্যাফেক্টেড বাই নেচার, পারস্পরিক যে প্রভাব, এই যে দ্বিমুখী রাস্তা যেটা আমি একটু আগে আলোচনা করছিলাম। প্রকৃতির প্রভাব কি? মানুষ তার প্রযুক্তির মাধ্যমে বন কেটে বায়ু দূষণ করে প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত করছে। আবার প্রকৃতিও তার বিরূপ আচরণের মাধ্যমে, কারণ প্রকৃতি মাঝে মাঝে মহামারী দিয়ে দিচ্ছে, বন্যা দিয়ে দিচ্ছে, খরা দিয়ে দিচ্ছে, তো মানুষের সংস্কৃতিকে এভাবে নষ্ট করছে, অর্থনীতিকে, জীবনযাত্রাকে বদলে দিচ্ছে। তাহলে এই যে দ্বিমুখী যে সম্পর্ক, মানুষ কিভাবে প্রকৃতিকে ধ্বংস করছে, প্রকৃতি কিভাবে মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করছে, এটাও আমরা দেখতে পাই। তাহলে এই অংশে আমরা কি দেখলাম? যে ইকো ক্রিটিসিজম আমাদেরকে শেখাচ্ছে আমরা কেবল যে একটা সমাজের
অংশ তা কিন্তু নয়, আমরা একটা বৃহত্তর প্রাকৃতিক জগতের অবিচ্ছেদ্য অংশ। আমাদের সংস্কৃতি যদি প্রকৃতিকে অবজ্ঞা করে তবে তার পরিণতি কিন্তু আমাদেরকেই, মনুষ্য সমাজকেই কিন্তু ভোগ করতে হবে। আমরা কেট স্কুপারের আইডিয়া পাবো। কেট স্কুপার একজন ব্রিটিশ দার্শনিক, অত্যন্ত প্রভাবশালী, এবং একটা বিখ্যাত উক্তি তার দেওয়া হয়েছে এখানে, ইট ইজন্ট ল্যাঙ্গুয়েজ হুইচ হ্যাজ আ হোল ইন ইটস ওজোন লেয়ার্স। মানে ভাষার ওজোন স্তরের কোনো ছিদ্র হয়নি। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এনভায়রনমেন্টাল ক্রাইসিস ইজ রিয়েল, নট জাস্ট ডিসকার্সিভ। মানে পরিবেশগত যে সংকট কেবল খবরের কাগজের শব্দ নয়, কিন্তু এটা শুধুমাত্রই যে আলোচনার বিষয় তা নয়, কিন্তু এটা কিন্তু বাস্তবেই সত্য, এটা একটা কঠোর বাস্তব, তাই না? আমরা 20th সেঞ্চুরিতে অনেক দার্শনিকদেরকে বলতে দেখেছি যে আমরা যা কিছুই অনুভব করি তা আসলে ভাষার মাধ্যমে তৈরি। কিন্তু কেট সোপার তার এই যে উক্তি, এই উক্তির মাধ্যমে চ্যালেঞ্জ জানিয়েছেন। তিনি বলতে চেয়েছেন আমরা ওজোন স্তর বা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে বইয়ে কি লিখলাম বা না লিখলাম তাতে প্রকৃতির কিছু যায় আসে না। প্রকৃতিতে ওজোন স্তরের যে ছিদ্র হয়ে গেছে সেটা বাস্তব। তার ফলে এই যে অতিবেগুনি রশ্মি ঢুকে পড়ছে, এটা আমাদের ক্ষতি করছে। এটা কিন্তু কোনো কাল্পনিক বা ভাষাগত বিষয় নয়, এটা বাস্তব ঘটনা। তিনি আমাদের এটাও মনে করে দিতে চেয়েছেন যে প্রকৃতি মানুষের ভাষার ওপর নির্ভর করে না। পরিবেশের যে বিনাশ ঘটছে, দূষণ ঘটছে, তা সরাসরি আমাদের শরীর এবং পৃথিবীর ওপর প্রভাব ফেলেছে। এটা যে শুধুমাত্র টেক্সট বইতে আলোচনা হচ্ছে এটা নয়, এটা বাস্তবেই হয়েছে, এবং আমরা চাইলে এটা কিন্তু বদলে দিতে পারবো, এটাও তিনি বলেছেন। তাহলে ইকোক্রিটিকরা এই যে উক্তিটা, কেট সোপারের এই উক্তিটাকে ব্যবহার করে বোঝাতে চেয়েছেন যে সাহিত্য পড়ার সময় আমাদের মনে রাখা উচিত যে বইয়ের বাইরের বাস্তব প্রকৃতি বিপদে রয়েছে। সাহিত্যিকরা যে কেবল শব্দ দিয়ে খেলেন তা নয়, সেই শব্দের মাধ্যমে বাস্তব পৃথিবীর সংকটও যে তুলে ধরেন সেটাই আমরা বুঝতে পারছি। মানে যদি ধরো কোনো কবি দূষিত কোনো নদী নিয়ে কবিতা লিখছেন, তবে দূষণ শব্দটা কেবলই যে তিনি ভাষার অলংকার হিসেবে সেখানে প্রয়োগ করে দিচ্ছেন, মানে জাস্ট তিনি লেখার জন্য লিখছেন তা নয়, বাস্তবে কিন্তু দূষণটা হচ্ছে, তিনি সচেতন করার জন্য মানুষ সমাজকে তাই সেটা লিখছেন। বাস্তবে সেই নদীর জল যে বিষাক্ত, মাছগুলো মরে যেতে পারে বা মরে গেছে বা মানুষের ক্ষতি হচ্ছে, সেই দিকটা ইন্ডিকেট করে মানুষকে সচেতন করার জন্যই তিনি এটা করেছেন। এইসবের জন্যই তিনি সত্যটাকে জোরালোভাবে প্রকাশ করার জন্যই সেখানে দূষণ শব্দটা ইউজ করেছেন। এটাই হচ্ছে এর মূল ধারণা। বোঝা গেছে? এরপরে আমরা ইকো ক্রিটিসিজম রিলেটেড যে থিওরিগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। সবার প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ডিপ ইকোলজি। দেখো, ইকো ক্রিটিসিজম কেবলই সাহিত্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটা বড় বড় রাজনৈতিক দার্শনিক মতবাদের সাথেও যুক্ত। তো এরকমই একটা হচ্ছে ডিপ ইকোলজি, মানে গভীর বাস্তু সংস্থান। 1970-এর দশকে আর্ন নেস এই যে থিওরি ডিপ ইকোলজি এটার প্রবর্তন করেন। এটা পরিবেশ রক্ষার একটা অত্যন্ত শক্তিশালী এবং গভীর দৃষ্টিভঙ্গি। 1970s এটা আমরা আর্ন নেসের দ্বারা প্রবর্তিত সেটা জানতে পারি। এখানে কি বলা হয়েছিল? সকল প্রাণের সেই আন্তঃনির্ভরশীলতা, ইন্টার কানেক্টেডনেস। এই তত্ত্ব অনুযায়ী মানুষ, পশু, পাখি, গাছপালা এবং সমস্ত অণুজীব সবাই একটা বিশাল জালের মতো একে অপরের সাথে যুক্ত। কোনো একটা অংশ ক্ষতিগ্রস্ত হলে পুরো জালটাই যেন ব্যর্থ বা ছিঁড়ে যাবে। আর আমরা দেখতে পেয়েছিলাম যে মানুষ্য কেন্দ্রিকতার এখানে সমালোচনা করা হয়েছে, মানে সেই অ্যানথ্রোপোসেন্ট্রিসিজম সম্পর্কে বিরোধ করা হয়েছে, কারণ অ্যানথ্রোপোসেন্ট্রিসিজম মানুষ্য কেন্দ্রিকতা। কিন্তু ডিপ ইকোলজি কি মনে করে যে মানুষের স্বার্থ বা সুখী পৃথিবীর একমাত্র বিবেচ্য বিষয় নয়, প্রকৃতির প্রতিটি প্রাণের নিজস্ব বাঁচার অধিকার রয়েছে, তাই না? সেই বায়োসেন্ট্রিসিজম, অ্যানথ্রোপোসেন্ট্রিসিজম ভার্সেস বায়োসেন্ট্রিসিজম এসে যাচ্ছে। আর কি নাই, ডিপ ইকোলজি দেখাচ্ছে যে মানুষ যখন নিজেকে সর্বেসর্বা ভেবে পরিবেশকে নিজের আন্ডারে আনার চেষ্টা করছে বা শোষণ করার চেষ্টা করছে, তখনই কিন্তু এই পরিবেশগত সংকটগুলো সৃষ্টি হচ্ছে। এই সমস্ত দিকগুলোই কিন্তু এই ডিপ ইকোলজি নির্দেশ করে। আর কি পাবো? মার্কসিস্ট ইকোলজি। মার্কসিস্ট ইকোলজি বা মার্কসিস্ট বাস্তু সংস্থান কি? এই যে থিওরিটা কার্ল মার্কসের সেই সমাজতান্ত্রিক সেই থিঙ্কিং এর ওপরে ভিত্তি করে পরিবেশকে বিশ্লেষণ করে। পুঁজিবাদের অধীনে প্রকৃতি একটা নাকি পণ্য। পুঁজিবাদী ব্যবস্থায় আমরা গাছপালা, পাহাড়, নদীকে কেবলই একটা কমোডিটি বা পণ্য হিসেবে দেখি। তো এটা কত টাকায় বিক্রি করা যাবে বা এটা দিয়ে কত বেশি লাভ করা যাবে, ক্যাপিটালিস্টরা কেবল সেটাই ভাবে, তাই না? শ্রমিক এবং প্রকৃতি উভয়কেই শোষণ। এছাড়া এক্সপ্লয়টেশন অফ লেবার অ্যান্ড নেচার। মার্ক্সবাদীরা কি মনে করতো? বড় বড় কোম্পানিগুলো যেভাবে বেশি লাভের আশায় শ্রমিকদেরকে সেই হাড় ভাঙা খাটুনি দিয়ে শোষণ করে, ঠিক একইভাবে তারা প্রকৃতিকেও নির্দয়ভাবে ব্যবহার করে নিচ্ছে, তাই না? পুঁজিবাদের প্রধান শিকার মানুষ, মানে শ্রমিক হিসেবে, এবং পরিবেশ, দুজনই। তো মুনাফা লোভে তারা কিন্তু বিনাশই করছে। মানে মার্কসিস্ট ইকোলজিতে মূল কথা কিনা, যতক্ষণ পর্যন্ত মানুষের লক্ষ্য কেবল প্রফিট বা মুনাফা হবে
ততক্ষণ পর্যন্ত পরিবেশের ধ্বংস থামানো সম্ভব হবে না। কারণ মুনাফার পাহাড় গড়তে গিয়ে মানুষ তো নদীর গতিপথ বদলে দিচ্ছে, বনাঞ্চল তো উজাড় করে দিচ্ছে, তাহলে হবে কি করে? তাহলে আমরা দেখতে পেলাম ডিপ ইকোলজি আমাদের দার্শনিক এবং নৈতিক দিক দিয়ে পরিবর্তন করতে চাইছে, যে প্রকৃতি বড়, মানুষ কিন্তু বড় নয়। আর মার্কসিস্ট ইকোলজি আমাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলছে। এবং এই মার্কসিস্ট ইকোলজির থিঙ্কার হিসেবে আমরা এখানে ডেভিড পেপারের নাম পাবো। ডেভিড পেপার একজন বিখ্যাত ব্রিটিশ ভূগোলবিদ এবং পরিবেশবাদী একজন থিঙ্কার। তিনি মূলত সেই মার্কসিস্ট এনভায়রনমেন্টালিজম নিয়ে কাজ করেছেন, মানে হিউম্যান এবং নেচার এদের মধ্যে যে ডায়ালেকটিক্যাল যে রিলেশনশিপ সেটা আমরা দেখতে পাচ্ছি। তিনি মনে করতেন যে মানুষ এবং প্রকৃতির মধ্যে কোনো একতরফা সম্পর্ক নেই, বরং এটা একটা সেই ডায়ালেকটিক্যাল সম্পর্ক, মানে একে অপরের ওপরে প্রভাব বিস্তার করে। মানুষ কেবল প্রকৃতির ওপর প্রভাব ফেলে না, প্রকৃতিও মানুষের জীবনযাত্রাকে বদলে দেয়। মানে মানুষ যখন তার প্রয়োজনে প্রকৃতিকে পরিবর্তন করছে, তেমনই বা তখনই সেই পরিবর্তিত প্রকৃতিও আবার মানুষের সমাজ এবং সংস্কৃতিকে নতুনভাবে গড়ে তুলছে। তাহলে মানুষ প্রকৃতির বাইরে আর কেউ নয়, বরং তারা প্রকৃতির একটা অংশ। কিন্তু মানুষ যখন নিজেদের প্রকৃতির চেয়ে আলাদা বা শ্রেষ্ঠ মনে করছে, প্রকৃতি তখন ধ্বংস করতে শুরু করছে। মানে তখন এই যে সম্পর্ক, এর ভারসাম্য নষ্ট হচ্ছে। এটাই হচ্ছে সেই দ্বন্দ্বমূলক বা ডায়ালেকটিক্যাল সম্পর্ক বা রিলেশনশিপ বিটুইন হিউম্যান অ্যান্ড নেচার, যেটা ডেভিড পেপারের মতে আমরা দেখতে পাই। তাহলে ডেভিড পেপার আমাদের শিখিয়েছেন যে পরিবেশের সমস্যাগুলো কেবলই বিজ্ঞানের সমস্যা নয়, এগুলো আমাদের সমাজের রাজনীতি এবং অর্থনীতিরও সমস্যা। মানুষ এবং প্রকৃতি একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে আছে যে প্রকৃতিতে আঘাত করলে কিন্তু আসলে মানুষ নিজের অস্তিত্বকেই যে নিজের অজান্তেই আঘাত করছে এবং বিপন্ন করে দিচ্ছে, সেটা আর বুঝতে পারছে না। বোঝা গেছে? থার্ড ওয়ার্ল্ড এনভায়রনমেন্টালিজম। দেখো, থার্ড ওয়ার্ল্ড বলতে উন্নয়নশীল দেশগুলোর কথা বলা হচ্ছে। উন্নত দেশগুলো মানে আমেরিকা বা ইউরোপ, এগুলোর তুলনায় এশিয়া বা আফ্রিকার মতো দেশগুলো তো এতটা উন্নত নয়, এগুলো কম উন্নত, তাই এগুলোকে থার্ড ওয়ার্ল্ড বলা হচ্ছে বা উন্নয়নশীল দেশ বলা হচ্ছে। তো এই যে উন্নত দেশগুলোর তুলনায় এশিয়া বা আফ্রিকার মতো উন্নয়নশীল দেশগুলোতে পরিবেশগত যে সমস্যার ধরন একদমই অন্য বা আলাদা, একেই মূলত সেই তৃতীয় বিশ্বের পরিবেশবাদ বা থার্ড ওয়ার্ল্ড এনভায়রনমেন্টালিজম বলা হচ্ছে। এর কি থিঙ্কার্স হিসেবে আমরা দেখতে পাচ্ছি রামচন্দ্র গুহ। ভারতের একজন প্রখ্যাত ঐতিহাসিক ছিলেন এই রামচন্দ্র গুহ। তিনি দেখেছেন ভারতের এই যে এনভায়রনমেন্টাল মুভমেন্ট মূলত গরিব মানুষের বেঁচে থাকার লড়াই বা সার্ভাইভাল। কেবল শখের বশে প্রকৃতি রক্ষা হয় না, প্রকৃতই প্রকৃতিকে রক্ষা করতে হবে। যেমন ওই যে চিপকো আন্দোলন। আর কে? হুয়ান মার্টিনেজ আর্লিয়ার বা জুয়ান মার্টিনেজ আর্লিয়ার, যাই বলো না কেন, তিনি দ্য এনভায়রনমেন্টালিজম অফ দ্য পুয়ার বা গরিবের পরিবেশবাদ ধারণার প্রবক্তা ছিলেন। কি আইডিয়াস, কি লিঙ্ক বিটুইন পভার্টি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন? এখানে দেখানো হচ্ছে দরিদ্র মানুষ কিভাবে সরাসরি প্রকৃতির ওপর নির্ভরশীল। যখন বড় বড় কোম্পানি বন ধ্বংস করে দিচ্ছে, নদীর জল দূষিত করে দিচ্ছে, তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? ওরা হচ্ছে না, কিন্তু গরিব মানুষরাই হচ্ছে। কারণ তাদের জীবিকা বন্ধ হয়ে যাচ্ছে, তারাই তো মাছ ধরতে যায়, নদীতে কাঠ কুড়োতে যায়। তো যখন কোম্পানিগুলো সেই বন জঙ্গল মুড়িয়ে দিচ্ছে, নদীকে দূষিত করছে, ক্ষতি তাদেরই হচ্ছে, গরিব মানুষদের। তো এশিয়া এবং আফ্রিকার ওপরে যে আলোকপাত করা হয়েছিল, মানে কি, এই যে থিওরি মূলত এই দুটো মহাদেশের ওপরেই শিল্পায়নের সেই নেগেটিভ যে ইম্প্যাক্ট, নেতিবাচক যে প্রভাব এবং সেগুলো যে প্রতিরোধ করতে হবে, সেই কথা বলেছিল এই যে থার্ড ওয়ার্ল্ড এনভায়রনমেন্টালিজম, এই থিওরি। বোঝা গেছে? নেক্সট আসছে এনভায়রনমেন্টাল জাস্টিস, পরিবেশগত ন্যায় বিচার। এটা একটা সামাজিক এবং পরিবেশবাদী মুভমেন্ট, এবং এই মুভমেন্ট অনুযায়ী পরিবেশ রক্ষার লড়াই আসলে মানুষের সমান অধিকারের লড়াই। এবং কি থিঙ্কার হিসেবে এখানে আমরা কাকে পাবো? এরিকা কুডওয়ার্থ। তিনি সামাজিক বৈষম্য এবং প্রকৃতির শোষণের মধ্যে যে সম্পর্ক, সেটা নিয়ে আলোচনা করেছিলেন। সোশ্যাল জাস্টিস স্ট্রাগলস ইকুয়াল টু এনভায়রনমেন্টাল স্ট্রাগলস। পরিবেশের ক্ষতি কেবল প্রকৃতির ক্ষতি হচ্ছে না, এটা একটা সামাজিক অন্যায়। শহরে সব নোংরা বা ক্ষতিকর বর্জ্য প্রায় গরিব এলাকাতেই বা আদিবাসী অঞ্চলগুলোর পাশে এসে ফেলা হয়। এর ফলে তারাই তো রোগাক্রান্ত হয়। তাই পরিবেশ রক্ষার মানেই হচ্ছে কি সামাজিক সাম্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আগে, তাই না? ফাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন অফ নেচার। এই যে থিওরিটা এনভায়রনমেন্টাল স্টাডিজ, এই থিওরি অনুযায়ী কেবলই মানুষের অধিকার নয়, বরং মানুষের লাভের জন্য প্রকৃতিকে যে নির্দয়ভাবে ব্যবহার করা হচ্ছে, সেটা স্টপ করতে হবে বলা হয়েছে। তার বিরোধিতা করা হয়েছে, এখানে এক্সপ্লয়টেশন অফ নেচারের বিরোধিতা করা হয়েছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই থিওরি আমাদের মনে করিয়ে দিচ্ছে পরিবেশের লড়াই কেবল গাছ লাগানো নয়, বরং একটা দরিদ্র মানুষের অধিকার রক্ষা, সামাজিক বৈষম্যের বিরুদ্ধে একটা বড় প্রতিবাদ। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইকো ফেমিনিজম, পরিবেশবাদী নারীবাদ। দেখো, এটা হচ্ছে ইকো ক্রিটিসিজমের একটা অত্যন্ত
গুরুত্বপূর্ণ বা প্রভাবশালী ব্রাঞ্চ বা শাখা ইকোফেমিনিজম। ইকোফেমিনিজম এমন একটা থিওরি যার দ্বারা এটা বিশ্বাস করা হয় যে সমাজ যেভাবে নারীদের ওপর আধিপত্য বিস্তার করে, ঠিক একইভাবে প্রকৃতির ওপরও আধিপত্য বিস্তার করে এবং শোষণ চালায়। অর্থাৎ নারীর মুক্তি এবং প্রকৃতির মুক্তি, এই যে দুটো বিষয় একে অপরের সাথে নাকি জড়িত, ইকো ফেমিনিজম এটাই বলে। তাহলে ইকো ফেমিনিজমের কোর আইডিয়া বলতে উইমেন প্লাস নেচার বোথ অপ্রেসড বাই পেট্রিয়ার্কি বলা হচ্ছে, তাই তো? পুরুষতান্ত্রিক সমাজ ইতিহাস জুড়ে নারীকে যেমন দুর্বল এবং অধীনস্থ মনে করেছে, সেরকমই প্রকৃতিকেও কেবলই তাদের ভোগের বস্তু বা সম্পদ হিসেবে দেখেছে। ইকো ফেমিনিস্টদের মতে কি না, পুরুষতান্ত্রিক মানসিকতা ইকুয়াল টু, তারা কি মনে করছে, মানুষ হচ্ছে বুদ্ধিমান এবং শ্রেষ্ঠ, আর নারী কি, নারী আর প্রকৃতি হচ্ছে আদিম এবং নিয়ন্ত্রণের যোগ্য, মানে তাদেরকে তারা নিয়ন্ত্রণ করবে বা নিয়ন্ত্রণ করতে হবে ওদেরকে, তাই না? পেট্রিয়ার্কাল ভ্যালুস, পুরুষতান্ত্রিক সেই মূল্যবোধ। পুরুষতান্ত্রিক সমাজ দুটি প্রধান উপায়ে নারী এবং প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে। কি না, ডমিনেশন, আধিপত্য, নিজেকে অধিপতি বা মালিক মনে করে, যেমন পরিবারে পুরুষরা নিজের শাসন চালায়, তাই না? সেরকমই। আর এক্সপ্লয়টেশন, শোষণ, নিজের লাভের জন্য কাউকে নির্দয়ভাবে ব্যবহার করা, যেমন নারীর শ্রমের মূল্যায়ন না করা বা লাভের আশায় সেই বনভূমি উজাড় করে দেওয়া, দুটোকেই এক দেখানো হচ্ছে এখানে। আর এই যে ইকোফেমিনিজম, এর কি থিঙ্কার হিসেবে আমরা কাদেরকে জানবো? কি থিঙ্কার হিসেবে আমরা দেখব বন্দনা শিবা, ভারতের একজন বিখ্যাত পরিবেশবাদী এবং বিজ্ঞানী। তিনি স্টে অ্যালাইভ এই বইতে লিখেছেন কিভাবে আধুনিক কৃষি এবং শিল্পায়ন মূলত উন্নয়নশীল দেশের নারী এবং প্রকৃতিকে ধ্বংস করেছে। তিনি মনে করতেন প্রকৃতিও একজন মা এবং মায়ের মতো আমাদের সে বাঁচিয়ে রাখে, আর মানুষ কিভাবে সেটাকে ধ্বংস করছে। এছাড়া আমরা মেরি মেলারের নাম পাচ্ছি। তিনি একজন ব্রিটিশ সমাজবিজ্ঞানী, মেরি মেলার, এবং তিনি মূলত সেই ক্যাপিটালিজম, পরিবেশ এবং নারী শ্রমের সম্পর্ক নিয়ে কাজ করেছেন। এছাড়া এরিয়েল সালেহকে দেখতে পাচ্ছি আমরা। তিনি অস্ট্রেলিয়ার একজন বিখ্যাত থিঙ্কার। তিনি দেখিয়েছেন যে বিশ্বজুড়ে পরিবেশ রক্ষায় নারীরাই সবচেয়ে বেশি ভূমিকা পালন করে, কারণ তারা প্রকৃতির খুব কাছাকাছি থাকে। তাহলে কি আমরা জানলাম যে ইকোফেমিনিজম মূলত কি বলে, আমরা যদি পৃথিবীকে বাঁচাতে চাই তবে আমাদের কেবল পরিবেশ বাঁচালে হবে না, বরং পুরুষতান্ত্রিক এবং শোষণমূলক মানসিকতাকেও কিন্তু বদলাতে হবে। প্রকৃতি এবং নারী কাউকেই কারো অধীনস্থ ভাবা চলবে না। তাহলে ইকোফেমিনিজমের কি কনসেপ্ট বললে আমরা কি পাবো? নেচার ইকুয়াল টু ফেমিনাইন, কালচার ইকুয়াল টু ম্যাসকুলাইন, আর বাইনারি অপোজিশন। ইকোফেমিনিজম মূলত সমাজ এবং সংস্কৃতির ভেতরে থাকা নারী এবং প্রকৃতির মধ্যেকার গভীর সম্পর্ক। আর তার কি কনসেপ্ট হচ্ছে কি, প্রকৃতি ইকুয়াল টু নারী সুলভ। সমাজ এবং সাহিত্য যুগে যুগে প্রকৃতিকে নারীর রূপে কল্পনা করে এসেছে। তাহলে প্রকৃতিকে নারী হিসেবে দেখার ফলে সমাজ মনে করে প্রকৃতিও নারীর মতোই শান্ত সহ্যকারী, পুরুষ এবং সংস্কৃতির নিয়ন্ত্রণাধীন। আর কি, কালচার ইকুয়াল টু ম্যাসকুলাইন, মানে সংস্কৃতি, প্রযুক্তি, বিজ্ঞান এবং যুক্তিবাদকে পুরুষের বৈশিষ্ট্য হিসেবে দেখা হচ্ছে। মনে করা হচ্ছে যে পুরুষ বা সংস্কৃতি হচ্ছে শ্রেষ্ঠ, যেটা বন্য বা নারী সুলভ প্রকৃতিকে জয় করবে বা বশ করবে। বাইনারি অপোজিশন, এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী পুরুষ এবং নারী অথবা সংস্কৃতি ও প্রকৃতি, এই দুটো জোড়ার মধ্যে একটা সর্বদা অন্যটার চেয়ে নাকি শ্রেষ্ঠ বা প্রভাবশালী, যেমন নারীর তুলনায় পুরুষ, প্রকৃতির তুলনায় সংস্কৃতি। এটাই হচ্ছে ইকোফেমিনিজমের কি কনসেপ্ট। আমাদের সমাজে প্রায় মাদার নেচার বলা হচ্ছে, প্রকৃতি মা, এই শব্দটা আমরা ব্যবহার করি। তো ইকোফেমিনিস্টরা এটাকে একটা নেতিবাচক দিকের সাথে তুলনা করেছেন। আমরা যখন প্রকৃতিকে মায়ের রূপ দেই তখন আমরা পরোক্ষভাবে নারীদেরও প্রকৃতির মতো অবলা বা কেবল সেই যে সেবাদানকারী হিসেবেই আমরা ভাবতে শুরু করি। তাহলে এটা নারীর সামাজিক সত্তাকে অস্বীকার করে তাকে কেবলই একটা সেই জৈবিক বা প্রাকৃতিক অস্তিত্বে সীমাবদ্ধ করে ফেলছে, তাই না? তো যদি প্রকৃতি কেবলই একটা মা বা নারী হয়, তবে পুরুষতান্ত্রিক সমাজ মনে করছে যে সে তো নিয়ন্ত্রণযোগ্য, শাসন করা তার অধিকার, মানে পুরুষ মনে করছে। আর এই মানসিকতাই প্রকৃতির ধ্বংস বা নারী নির্যাতনের মূলে কাজ করছে, সেটাই সবাই বলছে, সেটাই তাদের বক্তব্য। তাহলে ইকোফেমিনিজম এই যে বাইনারি অপোজিশন বা বৈষম্যমূলক বিভাজন, এটাকে ভাঙতে চায়। তারা মনে করে যতক্ষণ পর্যন্ত আমরা প্রকৃতিকে নারী এবং সংস্কৃতিকে পুরুষ হিসেবে আলাদা করে দেখব এবং একজনকে অন্যজনের উপর শ্রেষ্ঠ ভাববো, ততক্ষণ কিন্তু এই পরিবেশ বা নারী কাউকেই রক্ষা করা সম্ভব নয়। বোঝা গেছে? তাহলে ইকো ফেমিনিজমের ইম্পর্টেন্ট আইডিয়া বললে আমরা মাদার নেচার ইমেজারি পাচ্ছি, ন্যাচারালাইজ উইমেন এবং ফেমিনাইজ নেচার ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি। যেখানে আমরা স্টেইং অ্যালাইভ নিয়ে আলোচনা করলাম, অ্যাডভোকেটস ইকো ফ্রেন্ডলি ট্র্যাডিশনাল ইন্ডিয়ান প্র্যাকটিসেস। এরপরে আমরা এই যে ইকো ক্রিটিসিজম, এই ইকো ক্রিটিসিজম রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ টেক্সট এবং ইভেন্টস নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আসছে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস টেক্সটস। ইকো ক্রিটিসিজম বা এই যে পরিবেশবাদী চেতনার বিকাশে এই যে টেক্সটগুলো, এগুলো হচ্ছে কিনা
মাইলস্টোন। মূলত এগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়। পরিবেশগত সচেতনতা বৃদ্ধিকারী বিভিন্ন টেক্সট বা গ্রন্থ, যেগুলোতে বাস্তব পরিবেশের সংকট নিয়ে মানুষকে বেশি সচেতন করা হয়েছিল, যেমন হচ্ছে সেই সাইলেন্ট স্প্রিং 1962-তে রাচেল কারসনের লেখা, মডার্ন সেই এনভায়রনমেন্টাল মুভমেন্টের ইতিহাসের সব থেকে গুরুত্বপূর্ণ বইগুলোর একটা। এই বইটাতে মূলত সেই কীটনাশক বা পেস্টিসাইড, বিশেষ করে সেই ডিডিটির ভয়াবহ ক্ষতিকারক প্রভাব সম্পর্কে বিশ্বকে সতর্ক করা হয়েছিল। কারসন দেখিয়েছিলেন কিভাবে এই বিষাক্ত রাসায়নিক দ্রব্যগুলো খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে পাখি এবং অন্যান্য প্রাণীকে ধ্বংস করছে, এবং এই বইটা আমেরিকার কীটনাশক ব্যবহারের বিরুদ্ধে আইন তৈরি করতে বাধ্য করেছিল, আমরা দেখতে পাই। আর কি, দ্য পলিউশন বোম, যেটা 1972-এ এসেছিল, পল ইহারলিকের লেখা। এটা 1972 হবে কি 1968 সালে বোধ হয় প্রকাশিত হয়েছিল, সালটা নিয়ে একটু ডাউট হচ্ছে। যাই হোক, তো এই বইটির মূল বিষয় কি, এখানে ফোকাস করা হয়েছিল অতিরিক্ত জনসংখ্যা, ওভার পপুলেশন নিয়ে। লেখক এখানে সতর্ক করেছিলেন পৃথিবীতে সীমিত সম্পদের তুলনায় মানুষের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে ভবিষ্যতে খাদ্য সংকট দেখা দেবে, পরিবেশগত মহাবিপর্যয় নেমে আসবে। আর এই বইটা জনসংখ্যার সাথে পরিবেশের ভারসাম্য রক্ষার যে গুরুত্ব তুলে ধরেছিল সেটা আমরা বুঝতে পারছি। বোঝা গেছে? তাহলে এই দুটো বইতে এই যে দুটো জিনিসের উপরে ফোকাস করা হয়েছিল সেটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি লিটারারি ইকো-ক্রিটিসিজম, সাহিত্যিক ইকো-ক্রিটিসিজম। এটা মূলত সাহিত্যের ছাত্র এবং গবেষকদের জন্য একটা থিওরিটিক্যাল ফাউন্ডেশন তৈরি করে দিয়েছে, যেখানে আমরা দ্য এনভায়রনমেন্টাল ইমাজিনেশন লরেন্স বুয়েলের 1995-এ দেখতে পাই। লরেন্স বুয়েলকে ইকো-ক্রিটিসিজমের অন্যতম প্রধান একজন থিওরিস্ট মনে করা হয়। এই বইটাতে তিনি আলোচনা করেছেন সাহিত্য কিভাবে আমাদের পরিবেশকে দেখার দৃষ্টি বদলে দিচ্ছে। তিনি নেচার রাইটিংকে একটা শক্তিশালী সাহিত্যিক যে ধারা, সেই ধারা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। এছাড়া অ্যাপোক্যালিপস, মহাপ্রলয়, পরিবেশবাদী রূপক বা ডমিন্যান্ট এনভায়রনমেন্টাল মেটাফোর। ইকো-ক্রিটিসিজমের একটা প্রধান মেটাফোর বা রূপক হচ্ছে এই অ্যাপোক্যালিপস। অনেক পরিবেশবাদী সাহিত্যে পরিবেশ ধ্বংসের চূড়ান্ত পরিণতিকে একটা মহাপ্রলয় বা পৃথিবী ধ্বংসের সাথে কিন্তু তুলনা করা হয়। এই মেটাফোর ব্যবহার করা হয় মানুষকে এটা বোঝাতে যে আমরা যদি এখনই না সচেতন হই তবে অচিরেই পৃথিবী একটা অপূরণীয় ধ্বংসের মুখে কিন্তু পড়বে। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে ইকো-ক্রিটিসিজম কেবলই যে কাল্পনিক সাহিত্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে তা কিন্তু নয়। এটা বিজ্ঞানের সেই সমস্ত সতর্কবার্তা এবং সাহিত্যের কল্পনার একটা অনন্য মেলবন্ধন। কারণ বিজ্ঞান সতর্ক করে দিচ্ছে যে কীটনাশক, এই যে জনসংখ্যা বৃদ্ধি, এবং সাহিত্যের সেই কল্পনা, সাহিত্য কি কল্পনা করছে, এগুলো যদি না কমে তাহলে মহাপ্রলয় দেখা দেবে। তারা রূপক হিসেবে অলরেডি মহাপ্রলয়কে দেখছে। তাহলে এই যে সতর্কতা আমরা যদি অবলম্বন না করি অচিরেই কিন্তু পৃথিবী অপূরণীয় ধ্বংসের মুখে পড়বে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে এখান থেকে। তাহলে এই ছিল ইকো-ক্রিটিসিজম, ইকো-ক্রিটিসিজমের বিভিন্ন কি কনসেপ্ট, ইকো-ক্রিটিসিজম রিলেটেড অন্যান্য বিভিন্ন থিওরি, ইকো-ক্রিটিসিজম রিলেটেড বিভিন্ন গ্রন্থ এবং সেই গ্রন্থে বর্ণিত বিভিন্ন সতর্কবার্তা। আশা করছি ইকো-ক্রিটিসিজমের পার্ট 2টা সবাইকে বোঝাতে পেরেছি, কারো কোথাও অসুবিধে নেই। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের এর পরবর্তী ক্লাসে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে।